ওমান সাগরে ডেনার ডেস্ট্রয়ারে মার্কিন হামলা ৪৪ বছরের মধ্যে সবচেয়ে বড় নৌসংঘাতের নেপথ্যে কি? বন্ধুগণ, সাম্প্রতিক সময়ে ওমান সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান ৪০ দিন ব্যাপী তীব্র সামরিক সংঘাত এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। ইরানের নৌবাহিনীর গর্ব এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ডেনা ডেস্ট্রয়ারের উপর মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এই ঘটনাকে সরাসরি যুদ্ধ অপরাধ বলে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই হামলায় সামরিক গুরুত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের সামরিক জ্বালানি ও নৌ নিরাপত্তার উপর এক দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে একটি গভীর অনুসন্ধানমূলক আলোচনা বলছি। বিশেষ করে ডেস্ট্রয়ার ডেনা এটা কি এবং এর উপর হামলার বিবরণ। ডেনা হল ইরানের নৌবাহিনীর মোস ক্লাসের একটি যুদ্ধজাহাজ বা ডেস্ট্রয়ার, যা 2021 সালে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করে ইরানি নৌবাহিনীতে যুক্ত করা হয়। এটি এন্টিশিপ ক্রুজার মিসাইল, টর্পেডো এবং আধুনিক রাইডার সিস্টেমে সজ্জিত। ইরানের দাবি অনুযায়ী হামলার সময় জাহাজটি কোনো সক্রিয় যুদ্ধক্ষেত্রে ছিল না। এটি ভারত মহাসাগরে একটি আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিতে মিলান বা অনুরূপ কোনো কূটনৈতিক প্রশিক্ষণ মিশনে অংশ নেওয়ার জন্য ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ওমান সাগরের আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই মার্কিন নৌবাহিনী এর উপর আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন ইরানি নাবিক নিহত হয়। কেন এই হামলাকে যুদ্ধ অপরাধ বলছেন আরাকচি? তেহরানে নিহত নাবিকদের স্মরণে আয়োজিত এক প্রদর্শনীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানের মার্কিন পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের আলোকে এই হামলাকে যুদ্ধ অপরাধ বলার পেছনে ইরান মূলত তিনটি প্রধান যুক্তি তুলে ধরেছে। অযোধ্যা বা নিরস্ত্র অবস্থা, অর্থাৎ আন্তর্জাতিক নৌ আইন অনুযায়ী একটি সংঘাত চলাকালে যদি কোনো জাহাজ যুদ্ধক্ষেত্র থেকে শত শত কিলোমিটার দূরে কেবল কূটনৈতিক বা প্রশিক্ষণ মিশনে থাকে এবং সেটি কোনো শত্রুতামূলক আচরণ না করে, তবে তার উপর হামলা চালানো অবৈধ। পূর্ব সতর্কতার অভাব, কোনো ধরনের আসন্ন হুমকি বা উস্কানি ছাড়াই এবং কোনো আলটিমেটাম বা রিভিউ ওয়ার্নিং না দিয়ে এই হামলা চালানো হয়েছে। দুর্বলতার বহিঃপ্রকাশ, আরাকচির মতে একে কোনো বিজয় বলা যায় না, এটি মূলত মার্কিন বাহিনীর নৈতিক ও কৌশলগত দুর্বলতার প্রমাণ, যেখানে তারা একটি রুটিন মিশনে থাকা জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন বিভাগ ইতিমধ্যে এই হামলার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক আদালত সেখানে মামলা করার জন্য তথ্য প্রমাণ সংগ্রহ শুরু করেছে। 1928 সালের অপারেশন প্লেইং ম্যান্টিসের পুনরাবৃত্তি, সামরিক বিশ্লেষকরা এই ঘটনাকে 1988 সালের এপ্রিল মাসে ঘটে যাওয়া ঐতিহাসিক অপারেশন প্লেইং ম্যান্টিসের সাথে তুলনা করেছেন। প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় মার্কিন নৌবাহিনী ইরানের শাহান ও সাবালান নামক যুদ্ধ জাহাজের উপর একযোগে বড় ধরনের হামলা চালিয়েছিল, যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় নৌ সংঘাত। 2026 সালের এই ডেনা ডেস্ট্রয়ারের উপর হামলাটি গত 44 বছরের মধ্যে ইরান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে সরাসরি সবচেয়ে বড় এবং সবচেয়ে মারাত্মক সংঘর্ষ। রাজনৈতিক প্রেক্ষাপট এবং নেপথ্যের বড় চালচিত্র, এই সংঘাতটি হুট করে আকাশ থেকে পড়েনি। এর পেছনে বেশ কিছু আঞ্চলিক, আন্তর্জাতিক ও ভূ রাজনৈতিক সমীকরণ রয়েছে। যেমন ইসরায়েল লেবানন সংঘাত, লেবানন ও ইসরায়েল সংকটে ইসরায়েল কর্তৃক দক্ষিণে লেবাননের গ্রামগুলো ধ্বংস এবং লেবাননের পূর্ণ মাত্রার আগ্রাসনের প্রতিক্রিয়া ইরান ও তার আঞ্চলিক মিত্ররা লোহিত সাগর ও পারস্য উপসাগরের পশ্চিমা জাহাজের উপর চাপ সৃষ্টি করে এবং ইরানি পার্লামেন্টের কয়েকজন সংসদ সদস্য সামরিক বিশেষজ্ঞ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে লেবানন ও গাজায় পশ্চিম ও মধ্যপ্রাচ্য আগ্রাসন বন্ধ না হলে বিশ্বের মোট তেলের 1/5 সরবরাহকারী রুট হরমুজ প্রণালী স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। সুইজারল্যান্ড ও কাতারের মধ্যস্থতা ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যখন 14 দফার গোপন সমঝোতা চুক্তি নিয়ে আলোচনা চলছিল, কিন্তু মার্কিন গ্যারান্টির অভাব এবং এই আকস্মিক হামলার পর সেই শান্তি আলোচনা সম্পূর্ণ থমকে গেছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে
তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।